3 বছর জেল খাটার পর আমি বাড়ি ফিরেছিলাম শুধু বাবাকে জড়িয়ে ধরার আশায়, কিন্তু দরজা খুলে আমার সৎমা বলল সে 1 বছর আগে মারা গেছে, এখন এই বাড়ি আমার। তোমার বাবা 1 বছর আগে মারা গেছে আরিয়ান, আর এই বাড়িটা এখন আর তোমার না, তাই কোনো ঝামেলা করো না, চলে যাও। শাইলা চোখ না সরিয়ে এই কথাটা বলল। আমি সবেমাত্র সেন্ট্রাল কারাগার থেকে 3 বছরের সাজা কেটে বেরিয়েছি। এমন এক চুরির দায়ে যা আমি কসম খেয়ে বলতে পারি আমি কখনো করিনি। একটা পুরনো ব্যাকপ্যাক, ধার করা জামা কাপড় আর কাপা কাপা হাত নিয়ে আমি দাঁড়িয়েছিলাম সেই বাড়ির সামনে যেখানে আমি বড় হয়েছি। 1095টা রাত আমি কল্পনা করেছি বাবা দরজা খুলে দাঁড়িয়ে আছেন। ভেবেছি তিনি তার পুরনো চামড়ার আরাম কেদারায় বসে বলছেন, শক্ত থাক বাবা, সত্য একদিন না একদিন ঠিকই বেরিয়ে আসে। আমার বিশ্বাস করতে ইচ্ছে করছিল সাইফুল রহমান এখনো বেঁচে আছেন, কিন্তু গ্রিনফিল্ড আবাসিক এলাকায় এসে মনে হলো এখানে আর কিছুই আমার চেনা নেই। বাড়ির সামনের দেয়ালটা নতুন করে সাজানো হয়েছে একটা আভিজাতের ধূসর রঙে। বাবার গোলাপের ঝোপগুলো নেই। ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছে একটা বিলাসবহুল সাদা গাড়ি। এমনকি সামনের দরজাটাও বদলে ফেলা হয়েছে, চকচকে কালো আধুনিক তালা লাগানো। বাড়িটা একই ছিল, কিন্তু তার প্রাণটা আর নেই। আমি জোরে দরজায় কড়া নাড়লাম, অতিথি হিসেবে নয়, একজন ছেলে হিসেবে। শাইলা দরজা খুললো, পরনে পান্না সবুজ গাউন, চুল সোজা করে সুন্দরভাবে আঁচড়ানো, কানে মুক্তার দুল ঝুলছে। সে আমার দিকে বিরক্তি নিয়ে তাকালো, যেন আমি তার নতুন কার্পেটের উপর একটা দাগ। সে বলল, তুমি তো ভাবনার চেয়েও আগে ছাড়া পেলে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কোথায়? সে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, 1 বছর আগে কবর দেওয়া হয়েছে, ক্যান্সার, খুব দ্রুত, অনেক কষ্ট পেয়ে সব শেষ। কথাটা শুনে মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আমি বললাম, আর আমাকে কেউ জানায়নি? কেউ একবারও জিজ্ঞেস করেনি শেষবারের মতো আমি তাকে দেখতে চাই কিনা? শাইলা হালকা হাসলো আর বলল, আরিয়ান, তুমি তোমার নিজের বাবার কোম্পানি থেকে চুরি করার দায়ে জেলে ছিলে। তুমি কি সত্যি ভেবেছিলে সে চাইবে তুমি তার শেষকৃত্য নষ্ট করো? আমি বললাম, আমি চুরি করিনি। তারপর সে বলল, মামলার সময় তুমি এটাই বলেছিলে, কেউ বিশ্বাস করেনি। আমি তার পাশ দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করলাম। প্রবেশ পথে আর আমাদের পারিবারিক ছবিগুলো নেই, মায়ের ছবিটা গায়েব, বাবার প্রিয় টুপিটাও নেই। সবকিছু জায়গায় দামি আসবাব আর কৃত্রিম এয়ার ফ্রেশনারের গন্ধ। আমি বললাম, আমাকে ভেতরে যেতে দাও, আমি শুধু তার ঘরটা দেখতে চাই। তিনি বললেন, তার ঘর বলে আর কিছু নেই, আমি নতুন করে সাজিয়েছি। ঠিক তখনই রায়হান সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আমার সৎ ভাই, যে সারা জীবন ঋণ আর জোয়ার মধ্যে ডুবেছিল, এমন ভাবে হাসলো যেন এই মুহূর্তটার জন্যই সে অপেক্ষা করছিল। ও বলল, বাহ, দেখো কে ফিরে এসেছে। জেলখাটা আসামি এসেছে তার উত্তরাধিকার নিতে। আমি দরজার দিকে 1 পা বাড়ালাম, কিন্তু শাইলা পথ আটকে দাঁড়ালো আর বলল, তুমি যদি আর কখনো এই সম্পত্তিতে পা রাখো আমি পুলিশ ডাকবো। তোমার অপরাধের রেকর্ড নিয়ে ব্যাপারটা তোমার জন্য ভালো হবে না। দরজাটা নরম করে শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করিনি, বরং শান্তিধারা কবরস্থানের দিকে হাঁটা দিলাম, যেখানে বাবা সবসময় বলতেন তিনি মায়ের পাশে শুতে চান। আমার দরকার ছিল একটা সমাধি ফলকে তার নামটা খোদাই করা দেখা। সারি সারি সাইপ্রেস গাছের নিচে এক বয়স্ক মালি আমাকে থামালেন আর বললেন, কাকে খুঁজছো বাবা? আমি বললাম, সাইফুল রহমান, তার স্ত্রী বলেছে তাকে এখানে কবর দেওয়া হয়েছে। বৃদ্ধ লোকটা দুঃখের সাথে আমার দিকে তাকালেন আর বললেন, তুমি আরিয়ান, তাই না? আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বললাম, আপনি আমার নাম জানেন কিভাবে? তিনি কবরস্থানের প্রবেশ পথের দিকে তাকিয়ে গলা নামিয়ে বললেন, কারণ তোমার বাবা আমাকে বলেছিলেন যদি তুমি কখনো তাকে খুঁজতে আসো তাহলে এটা যেন তোমাকে দিই। তিনি একটা হলদেটে খাম বের করলেন। ভেতরে ছিল একটা চিঠি আর একটা পুরনো চাবি। চাবির সাথে একটা ছোট ট্যাগ ঝুলছে, তাতে লেখা স্টোরেজ ইউনিট 2017। আমি বললাম, কিন্তু আমার বাবাকে কোথায় কবর দেওয়া হয়েছে? মালিক ঢুক গিললেন আর বললেন, এখানে না। আর কেন, সেটা যদি জানতে চাও তাহলে এখনই ওই মহিলার কাছে ফিরে যেও না। আমি চিঠিটা খুললাম। প্রথম লাইনেই লেখা ছিল, বাবা, তুমি যদি এটা পড়ে থাকো তার মানে শায়লা এর মধ্যে তোমাকে মিথ্যা বলা শুরু করে দিয়েছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার বাবার মৃত্যু গল্পের শেষ না, বরং এটা অনেক বেশি ভয়ঙ্কর কিছুর শুরু মাত্র। মালি চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ কবরস্থানের গেটে দাঁড়িয়ে রইলাম। হাতের চাবিটা ঘামে ভিজে যাচ্ছিল। স্টোরেজ ইউনিট 217, এটা কি হতে পারে আমি বুঝতে পারছিলাম না। শুধু এইটুকু বুঝলাম বাবা কিছু একটা লুকিয়েছিলেন, আর সেটা এমন কিছু যা তিনি শায়লার নাগালের বাইরে রাখতে চেয়েছিলেন। বাসে বসে আমি চিঠিটা আবার পড়লাম। সেখানে লেখা ছিল, যদি আমি সত্যি চলে গিয়ে থাকি তাহলে সেটা দুর্ঘটনা ছিল না। যদি শব্দটা আমার মাথায় আটকে রইল। বাবা কি নিশ্চিত ছিলেন না নিজের ভবিষ্যৎ সম্পর্কে, নাকি তিনি জানতেন যে কিছু একটা ঘটতে চলেছে, আর শুধু ঠিক কিভাবে সেটা ঘটবে তা তিনি জানতেন না। স্টোরেজ ফ্যাসিলিটিতে পৌঁছাতে ঘন্টা খানেক লাগলো। জায়গাটা শহরের প্রান্তে,
পুরনো, ভাড়া কম বলে বোঝা যায়। রিসেপশনে বসা লোকটা আমার নাম শুনে ফাইল বের করলেন। তিনি পাতা উল্টাতে উল্টাতে বললেন, সাইফুল রহমানের ইউনিট ভাড়া গত মাসেও দেয়া হয়েছে, অটোমেটিক পেমেন্ট। আমি প্রথমে কথাটা ঠিক মতো বুঝতেই পারলাম না। আমি বললাম, আমার বাবা তো 1 বছর আগে মারা গেছেন। লোকটা কাঁধ ঝাঁকালেন, উৎসাহ নেই তার গলায়। তিনি বললেন, আমি শুধু জানি টাকা প্রতি মাসে আসছে। মানুষ মারা যাওয়ার পরেও অনেক সময় পরিবারের লোকজন এসব বন্ধ করতে ভুলে যায়। খুব স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক হয়তো তাই, কিন্তু আমার ভেতরটা কিছু একটা বলছিল এটা এত সাধারণ না। ইউনিটের তালা খুলে ভেতরে ঢুকতেই প্রথমে যা চোখে পড়লো তা হলো অগোছালো আর কিছু বাক্স আর দেয়ালের কোণে হেলান দিয়ে রাখা বাবার পুরনো চামড়ার চেয়ারটা, যেটা ছোটবেলায় আমি বসতাম তার কোলে বসে গল্প শুনতাম। জায়গাটায় বছর খানিকের ধুলো জমেছে, কিন্তু ঠিক এক কোণে একটা ছোট জায়গা তুলনামূলক পরিষ্কার, যেন কেউ সম্প্রীতি ওখানে হাত দিয়েছে। আমি প্রথম বাক্সটা খুললাম। ভেতরে কোম্পানির পুরনো ফাইল, বেতনের কাগজ আর অডিট রিপোর্ট। দ্বিতীয় বাক্সে একটা ডায়েরি। আমি ডায়েরিটা হাতে নিয়ে মেঝেতে বসলাম। প্রথম পাতায় তারিখ, আমার গ্রেপ্তারের 2 মাস আগে। বাবা লিখেছিলেন কোম্পানির হিসাবে গরমিল পাওয়ার কথা। প্রথমে সন্দেহ হয়েছিল অ্যাকাউন্টেন্টকে, তারপর একটা এন্ট্রি। আজ বুঝলাম টাকাটা কোথায় যাচ্ছে। আমি নিশ্চিত না এখনো কিভাবে এটা সামলাবো। যদি সত্যিটা বলি পরিবার ভেঙে যাবে। পরের কয়েক পাতা ফাঁকা, তারপর আরেকটা এন্ট্রি আমার গ্রেপ্তারের দিনের। সেখানে লেখা, আরিয়ানকে পুলিশ নিয়ে গেল। আমি জানি ও করেনি, কিন্তু প্রমাণ যেভাবে সাজানো হয়েছে তাতে আমার মুখ বন্ধ। এখন যদি সত্যি বলি প্রমাণ করতে পারবো না, উল্টো নিজের উপরে সন্দেহ আসবে। আমি থেমে গেলাম। এই লাইনটা পরে রাগের চেয়ে বেশি কষ্ট হলো। বাবা জানতেন অথচ চুপ ছিলেন, কারণ তিনি নিজেও ভয় পেয়েছিলেন। ডায়েরির শেষের দিকে আরেকটা এন্ট্রি, আমার মুক্তির কিছুদিন আগের কথা। সেখানে লেখা, উকিলের সাথে বসেছি, কাগজপত্র জোগাড় করছি। আরিয়ান বেরোলে ওকে সব দেখাবো, তারপর একসাথে ঠিক করব কি করা যায়। কিন্তু আজকাল শাইলা অদ্ভুত আচরণ করছে। জিজ্ঞেস করছে আমি কোথায় যাই, কার সাথে কথা বলি। মনে হচ্ছে ও কিছু একটা টের পেয়েছে। এখানেই ডায়েরি শেষ। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম ডায়েরিটা কোলে নিয়ে। বাইরে গাড়ির শব্দ, দূরের রাস্তার কোলাহল, সবকিছু হঠাৎ অনেক দূরের মনে হলো। বাক্সের নিচে একটা প্লাস্টিক ফোল্ডারে কিছু কাগজ পেলাম, ব্যাংক স্টেটমেন্ট। সবচেয়ে উপরের পাতাটা গত মাসের। অ্যাকাউন্টের নাম সাইফুল রহমান। অ্যাকাউন্টটা সচল, প্রতি মাসে ছোট একটা অঙ্কের টাকা ঢুকছে আর সেখান থেকে স্টোরেজের ভাড়া কাটছে। কিন্তু এই টাকা কে পাঠাচ্ছে? একজন মৃত মানুষের অ্যাকাউন্টে। আমি ফোল্ডারের শেষ পাতায় গিয়ে থামলাম। এটা কোনো ব্যাংক স্টেটমেন্ট না, একটা মেডিকেল রিপোর্ট। তারিখ বাবার মৃত্যুর মাত্র 3 সপ্তাহ আগের। হাসপাতালের নাম আমার অচেনা, শহর থেকে অনেক দূরে। রিপোর্টে রোগীর নাম ঘষে অস্পষ্ট করা। আমি রিপোর্টটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইলাম, বুঝার চেষ্টা করলাম এর মানে কি। হয়তো কিছুই না, হয়তো অনেক কিছু। কিন্তু একটা কথা এখন স্পষ্ট, আমার বাবার মৃত্যুর গল্পে অনেক ফাঁক, আর সেই ফাঁকগুলো ভরাট করার মতো মানুষ এখন হয়তো একজনই বেঁচে আছেন, শাইলা। আর আমাকে তার কাছেই ফিরে যেতে হবে, যতই বিপজ্জনক হোক না কেন। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।